ওকে, সো ওয়েলকাম এভরিওয়ান। তো কার কি অবস্থা? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। তো আজকে মেইনলি আমরা আইসিটির পঞ্চম অধ্যায় যে সি প্রোগ্রামিং চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারের হচ্ছে ক্লাস করব ফাইনালি। তো এই চ্যাপ্টারে আমরা অনেক পড়াশোনাই করছি, তো যতটুকু পড়াশোনা করছি তারপরের থেকেই আমরা শুরু করব নতুন একটা টপিক। তো নতুন টপিকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ক্লাসটা আমরা শুরু করতেছি। তো আজকে আমরা মেইনলি কি পড়বো? আজকে আমরা মেইনলি পড়বো হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। তো আজকে আমরা মেইনলি পড়বো হচ্ছে কন্ডিশনাল। সবাই নোট ডাউন করবা খাতায়, সবাই লেখো। আমরা পড়বো হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। তো সি প্রোগ্রামিং করতে গেলে সি ভাষায় আমাদেরকে কিছু কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট জানতে হবে, যে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের মাধ্যমে আমরা সি প্রোগ্রামিং করে থাকবো। তো কন্ডিশনাল কথার মানে হচ্ছে শর্ত সাপেক্ষে। কন্ডিশনাল কথার মানে হচ্ছে কি বলতো? শর্ত সাপেক্ষে কোন একটা স্টেটমেন্টের মাধ্যমে সি প্রোগ্রামিং সলভ করা। শর্ত সাপেক্ষে কোন একটা কন্ডিশনের মাধ্যমে আমরা কি করব? একটা স্টেটমেন্ট দ্বারা করাবো, যেটার মাধ্যমে সি প্রোগ্রামিং আমরা কি করব? সলভ করব। তো এই যে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, এগুলোর অনেকগুলা প্রকারভেদ আছে, অর্থাৎ অনেকগুলা কন্ডেনশনাল কন্ট্রোল স্টেটমেন্ট রয়েছে। তো যতগুলা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট রয়েছে তার মধ্যে কয়েকটা স্টেটমেন্টের নাম আমরা এখন হচ্ছে লিখবো। যেমন প্রথমে আছে হচ্ছে ইফ স্টেটমেন্ট, ইফ নামক স্টেটমেন্ট। তারপরে আছে হচ্ছে ইফ এলস, এরপরে আছে হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। দুই নম্বরে গেল হচ্ছে কি ইফ এলস স্টেটমেন্ট। তারপরে হচ্ছে এলস ইফ, তারপর হচ্ছে এলস ইফ স্টেটমেন্ট। কয়টা গেল? তিনটা। এরপর আছে হচ্ছে নেস্টেড ইফ এলস, নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট। এরপরে আমাদের আরো দুইটা আছে, একটা হচ্ছে সুইচ, সুইচ স্টেটমেন্ট। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট আছে হচ্ছে ব্রেক স্টেটমেন্ট। কি স্টেটমেন্ট বলো তো? ব্রেক স্টেটমেন্ট। তাহলে আমাকে যদি সি ভাষায় কিছু স্টেটমেন্টের কথা বলে, তাহলে এই স্টেটমেন্ট গুলার কথা আমরা বলবো, যেগুলো হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের এক্সাম্পল বা উদাহরণ। ইফ, ইফ এলস, এলস ইফ, নেস্টেড ইফ এলস, সুইচ আর হচ্ছে ব্রেক। তো ইফ মানে হচ্ছে যদি, ইফ কথার মানে হচ্ছে যদি। তো যদি রিলেটেড কোনো ব্যাপার স্যাপার যদি কোনো একটা সি প্রোগ্রামিং এ থাকে, তাহলে আমরা হচ্ছে ইফ ইউজ করব। আর ইফ এলস কথার মানে কি? ইফ এলস কথার মানে কি? ইফ মানে যদি, এলস মানে হচ্ছে অন্যথায়। তো বিষয়টা একদম একটা এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাদেরকে বুঝাই। ধরো আমি বললাম যদি, দেখো ইফ মানে যদি, এলস মানে হচ্ছে অন্যথায়। তো আমি বললাম যদি রাজু স্কুলে যায়, তাইলে মিনা স্কুলে যাবে না। তাহলে প্রথমে আমরা ইফ দিয়ে বলতে পারি যে ইফ যুক্ত কথাবার্তা, যে যদি রাজু স্কুলে যায়, অন্যথায় কি হবে? মিনাও স্কুলে যাবে। অথবা রাজু যদি স্কুলে যায়, মিনা স্কুলে যাবে। যদি রাজু স্কুলে যায়, তাইলে কি হবে? মিনাও স্কুলে যাবে। মানে রাজু গেলে মিনা যাবে বা মিনা গেলে রাজু যাবে। অর্থাৎ যেখানে ইফ থাকবে এবং এলস থাকবে, অর্থাৎ কোন একটা জিনিস যদি ঘটে, অন্যথায় আরেকটা জিনিস ঘটবে, সেক্ষেত্রে আমরা ইফ এলস ইউজ করব। এলস ইফ অনেকটাই সেম, সেই ক্ষেত্রে ইফ এলস ইউজ না করে এলস ইফ ইউজ করতে হয়। আগে এলস ইউজ হবে, তারপর ইফ ইউজ হবে। তারপর নেস্টেড, নেস্টেড মানে হচ্ছে পাখির বাসা। নেস্টেড মানে হচ্ছে পাখির বাসা। তো পাখির বাসায় কি হয়? পাখির বাসায় হচ্ছে পাখি একটার উপর খড়কুটা, খড়কুটার উপর খড়কুটা, একটা খড়কুটার উপর আরেকটা খড়কুটা, এমন করে করে অনেকগুলা খড়কুটা দিয়ে একটা বাসা তৈরি করে। তো নেস্টেড ইফেলস মানে হচ্ছে আমি যখন ইফেলস এর মধ্যে আবার ইফেলস ইউজ করব, আবার ইফেলস ইউজ করব, তখন সেটাকে নেস্টেড ইফেলস বলা হবে। নেস্টেড ইফেলস মানে হচ্ছে একাধিকবার, দেখো একাধিকবার, একাধিকবার ইফ এলস ব্যবহার করা। আমি যদি একাধিকবার ইফ এলস ব্যবহার করি, তখন সেটাকে বলা হবে হচ্ছে নেস্টেড ইফ এলস। সেটা নর্মাল ইফ এলস থাকবে না, সেটা হচ্ছে নেস্টেড ইফ এলস হয়ে যাবে। তো এইবার এই কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের মাধ্যমে আমরা অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রোগ্রামিং সলভ করে থাকবো। তো কয়েকটা প্রোগ্রামিং সলভ করলেই আমরা এই বিষয়গুলো আরো সুন্দরভাবে বুঝতে পারবো। তো আসো প্রথম কোশ্চেনটা আমরা তুলি। তো প্রথম যে কোশ্চেনটা আমরা হচ্ছে তুলবো, সেটা হচ্ছে একটা সংখ্যা জোড় নাকি বিজোড়। তাহলে লেখো যে কোনো সংখ্যা
যে কোনো সংখ্যা জোড় নাকি বিজোড়, জোড় নাকি বিজোড় সেটা নির্ণয়ের, কি বলতো, সি প্রোগ্রাম। সেটা নির্ণয়ের সি প্রোগ্রাম। তাহলে একটা সংখ্যা কি জোড় হবে নাকি বিজোড় হবে সেটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, সি প্রোগ্রাম করতে হবে। তো সি প্রোগ্রাম করার আগে আগে আমরা একটু বেসিকটা জানি। আগে একটু আমরা বেসিকটা জানি, বেসিকটা জানলে আমরা এইটা সলভ করতে পারবো। তো বেসিকটা কি, আগে জানতে হবে একটা সংখ্যা কখন জোড় হয় আর একটা সংখ্যা কখন বেজোড় হয়। এই দুইটা জিনিস না জানলে আমরা সলভ করতে পারবো না। তো প্রথমত আমরা জানবো যে একটা সংখ্যা কখন জোড় হয়ে থাকে, একটা সংখ্যা জোড় কখন হয় এটা জানতে হবে। তো মনে রাখবা, একটা সংখ্যাকে তুমি যদি দুই দ্বারা ভাগ করো এবং ভাগশেষের মানটা, দেখো আরো সুন্দরভাবে লিখি জিনিসটাকে, এই জিনিসটাকে একদম সুন্দরভাবে লিখি, তাইলে তোমরা একদম বুঝতে পারবা। দেখো, একটা সংখ্যা হচ্ছে এক্স, এই এক্স কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি এবং ভাগশেষের মানটা যদি শূন্য হয়, তখনই একটা সংখ্যা জোড় সংখ্যা হয়। কি বললাম, একটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষের মানটা যদি শূন্য আসে, তাহলেই সেটা জোড় সংখ্যা। এখন কথা হচ্ছে ভাই একটু প্রমাণ দেন। ধরো আমাদের জোড় সংখ্যা আছে 2, 4, 10, এগুলা। তো এগুলা আসলে জোড় সংখ্যা কি না আসলে আমরা চেক করি। আমরা কত দ্বারা ভাগ করবো, 2 দ্বারা। 2 দিয়ে যদি আমি 2 কে ভাগ দেই, 2 একে 2, ভাগশেষ কত থাকবে, 0। আবার আমরা যদি 2 দিয়ে 4 কে ভাগ দেই, 2 দুগুণে 4, ভাগশেষ কত থাকবে, 0। আমি যদি 2 দিয়ে 10 কে ভাগ দেই, 5 দুগুণে 10, ভাগশেষ থাকবে কত, 0। অর্থাৎ আমি যেই কোনো জোড় সংখ্যা নেই না কেন, প্রত্যেকটা জোড় সংখ্যার ক্ষেত্রেই 2 দ্বারা ভাগ দিলে ভাগশেষের মানটা কত হয়, ভাগশেষের মানটা হয় 0। এবং সি প্রোগ্রামে আমি যখন পার্সেন্টেজ চিহ্নটা ইউজ করি, এটাকে বলে রিমাইন্ডার। রিমাইন্ডার মানে হচ্ছে ভাগশেষ, রিমাইন্ডার মানে হচ্ছে ভাগশেষ। তাহলে এই যে আমরা স্টেটমেন্টটা লিখছি যে এক্স কে 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষের মানটা যদি 0 এর সমান হয়, তাহলে সেটা জোড় সংখ্যা হবে। আর সি প্রোগ্রামিং এ তুমি যখন ডাবল ইকুয়াল দিবা, এটা আসলে ইকুয়াল মিন করে। ডাবল ইকুয়াল মানে হচ্ছে একটা ইকুয়াল, এবার লেস ইকুয়াল মানে এইটা, গ্রেটার ইকুয়াল মানে হচ্ছে এইটা। তাহলে এটা হচ্ছে ইকুয়াল, এটা লেস ইকুয়াল, এটা গ্রেটার ইকুয়াল। দুইটা ইকুয়াল না দিলে কিন্তু হবে না। তাহলে আমরা জোড় সংখ্যার বেসিকটা বুঝতে পারছি। তো জোড় সংখ্যার বেসিকটা যদি আমরা বুঝতে পারি, এবার আমরা যাব হচ্ছে বিজোড় সংখ্যার বেসিকে, যে বিজোড় সংখ্যা কখন হয় এই বেসিকে। তো বিজোড় সংখ্যার ক্ষেত্রে দুইটা বেসিক আছে, বিজোড় সংখ্যার ক্ষেত্রে দুইটা বেসিক আছে। তো আমি সব থেকে ইজিয়েস্ট বেসিকটা দিয়ে তোমাদের হচ্ছে করাবো। তো সেই বেসিকটা আসলে কি, বিজোড় সংখ্যার ক্ষেত্রে বেসিকটা হচ্ছে আমাদের খুবই খুবই সিম্পল একটা বেসিক, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো আসো আগে আমরা কয়েকটা বিজোড় সংখ্যা নিয়ে কাজ করি। ধরো আমাদের কিছু বিজোড় সংখ্যা হইতে পারে 1, 3, 13। তো আমরা ধরো যে আরো বড় সংখ্যা নেই, 1, 3 তো ছোট হয়ে যায়, আরো কিছু বড় সংখ্যা নেই, ধরো যে 7, 13, তারপর হচ্ছে 19, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। তো আমি বিজোড় সংখ্যাগুলোকে আসলে 2 দিয়ে ভাগ দিই। 2 দিয়ে আমি যদি 7 কে ভাগ দেই, 3 বার যাবে, 3 দুগুণে 6, ভাগশেষ থাকবে হচ্ছে 1। 2 দিয়ে যদি আমি 13 কে ভাগ দেই, 6 দুগুণে 12, ভাগশেষ থাকবে হচ্ছে 1। 2 দিয়ে যদি আমি 19 কে ভাগ দেই, 9 দুগুণে 18, ভাগশেষ থাকবে 1। অর্থাৎ বিজোড় সংখ্যার ক্ষেত্রে তুমি যদি ওই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ দাও, প্রত্যেকটা ক্ষেত্রেই তোমার রিমাইন্ডার বা ভাগশেষ থাকবে হচ্ছে 1। 100% থাকবেই থাকবেই থাকবে। তাহলে বিজোড় সংখ্যার ক্ষেত্রে কন্ডিশনটা হচ্ছে, আমরা একটা সংখ্যা এক্স কে যদি 2 দ্বারা ভাগ করার পরে ভাগশেষের মানটা 1 পেয়ে থাকি, দেখো 1, 1, 1, পৃথিবীর যেই কোনো তুমি বিজোড় সংখ্যা নাও না কেন, অলওয়েজ ভাগশেষের মানটা কত থাকবে, 1। নিঃসন্দেহে সেটা কি হবে, বিজোড় সংখ্যা। তাহলে এই প্রোগ্রামিংটা করার ক্ষেত্রে যে বেসিকটা আমার লাগতো, সে বেসিক আমরা জেনে ফেলছি। এবার দেখো কন্ডিশনাল লুপ স্টেটমেন্টের মাধ্যমে 1 সেকেন্ডের মধ্যে আমরা এইটা সি প্রোগ্রামিং করে ফেলবো। আগে দেখো যে বেসিকটা বুঝছো কিনা, কখন জোড় হয় কখন বিজোড় হয়। বেসিকটা একবার ধরতে পারলে এটা সলভ করা কোনো ব্যাপারই না। তো আসো আমরা এটা সলভ করি। প্রথম কথা, সি প্রোগ্রামিং করতে গেলে আমাদের কি লাগবে, একটা লাইব্রেরি ফাংশন লাগবে, একটা হেডার ফাইল লাগবে। সেটা হবে হচ্ছে হ্যাশ ইনক্লুড stadio.h।
দিলাম, দেখো ঠিক আছে কিনা। এরপর আমাদেরকে একটা মেইন ফাংশন ডিক্লেয়ার করতে হবে। এবার আমাদেরকে হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু করতে হবে। সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে আমরা কি করলাম, শুরু করলাম। এবার আমরা একটা সংখ্যা নিব। তো যেই সংখ্যাটা নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। যেহেতু জোড় এবং বিজোড় আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বের করি, এবং পূর্ণ সংখ্যা মানে হচ্ছে ইন্টিজার। ইন্টিজারকে সংক্ষেপে ইন্ট দ্বারা লেখা হয়। এবং আমরা জানি সি প্রোগ্রামিং এর প্রত্যেকটা লাইন শেষ হইলে আমাকে কি করতে হয়, একটা সেমিক্লোন দিতে হয়। তাই আমি একটা সেমিক্লোন হচ্ছে দিলাম। তো আমরা একটা ইন্টিজার এক্স নামক একটা সংখ্যা হচ্ছে নিলাম। আচ্ছা, এইবার প্রথমে কম্পিউটার কি আমার কাছে ওই সংখ্যাটার মান জানতে চাবে না? কম্পিউটার যদি আমার কাছে জানতে চায়, তো সেইটাকে আমরা কি দিয়ে দেই, প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে দেই। তো প্রিন্টএফ দিয়ে সে আমাদের কাছে ভ্যালুটা জানতে চাবে। তাহলে সে আমার কাছে জানতে চাবে ওই সংখ্যাটার মান। তাহলে এন্টার দা ভ্যালু, এন্টার দা ভ্যালু, বা তুমি বলতে পারো আমাকে সংখ্যার মানটি দাও। তাহলে এন্টার দা ভ্যালু, তো সে আমার কাছে কি করবে, এই সংখ্যাটির মান জানতে চাবে। তাহলে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, আর লাস্টে আমি একটা কি দিব, অবশ্যই লাইন শেষ বোঝানোর জন্য আমাকে একটা সেমিক্লোন দিতে হবে। তো কম্পিউটার আমার কাছে জানতে চাইছে যে ওই ভ্যালুটার মান কত। এবার আমি কম্পিউটারকে ভ্যালুটার মান বলে দিব। আমি যদি কম্পিউটারকে কিছু দিতে চাই, সেটা আমাকে দিতে হবে স্ক্যানএফ এর মাধ্যমে। এবং স্ক্যানএফ এর মাধ্যমে আমি কি করব, ওই সংখ্যাটার মান দিয়ে দিব। তাহলে যেই সংখ্যাটা আমি দিব, ওই সংখ্যাটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। যেহেতু একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা হইলে আমাদেরকে ইউজ করতে হয়েছে পার্সেন্ট ডি। পূর্ণ সংখ্যা হলে আমাদের ইউজ করতে হয়েছে পার্সেন্ট ডি। এবং এই যে পার্সেন্ট ডি, এটা কার মান, এটা হচ্ছে এক্স এর মান। তাহলে এম্পারসেন্ট এক্স, এম্পারসেন্ট এক্স মানে হচ্ছে এক্স এর মান। তাহলে কম্পিউটার আমাদের কাছ থেকে একটা সংখ্যার মান জানতে চাইলো প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে, এবং আমি একটা স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে কম্পিউটারকে কি করলাম, ওই সংখ্যাটার ভ্যালু হচ্ছে দিয়ে দিলাম। তাহলে কম্পিউটার কিন্তু ওই সংখ্যাটা পেয়ে গেল। এইবার কম্পিউটারকে শিখিয়ে দিতে হবে যে একটা সংখ্যা কখন জোড় হয়, কখন বিজোড় হয়। তাইলে আমরা বলবো যদি একটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষের মানটা 0 এর সমান হয়, তাহলে জোড়। না হলে বা অন্যথায় সেইটা যদি ভাগ করা হয় 2 দিয়ে, ভাগশেষ যদি 1 থাকে, তাহলে সেটা বিজোড় হয়। তাহলে আমি দুইটা কথা বললাম, যদি, আরেকটা বললাম হচ্ছে অন্যথায়। যদি এইটা হয় তাহলে হচ্ছে জোড়, অন্যথায় সেইটা হবে বিজোড়। তাহলে যদি মানে ইফ দিয়ে করতে হবে, আর অন্যথায় মানে হচ্ছে এলস দিয়ে করতে হবে। তাহলে দুইটা কন্ডিশন বা দুইটা শর্ত কম্পিউটারকে আমাকে শিখাইতে হবে, একটা জোড়ের, একটা বিজোড়ের। একটা ইফ এর মাধ্যমে শেখাবো, একটা এলস এর মাধ্যমে শেখাবো। তথা আমি ইফ এলস কন্ট্রোল স্টেটমেন্টের মাধ্যমে এই সি প্রোগ্রামটা কি করব, সলভ করব। তো আসো পরবর্তী পেজে আমরা কম্পিউটারকে হচ্ছে শিখাই। তো আমি এই পেজে চলে গেলাম। তাহলে আসো প্রথমে কম্পিউটারকে শিখাই, ইফ ওই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করার পরে ভাগশেষের মানটা যদি 0 এর সমান হয়, যদি হয়, তাহলে কম্পিউটার প্রিন্ট করবে সেটা একটা জোড় সংখ্যা। কম্পিউটার প্রিন্ট করবে সেটা একটা জোড় সংখ্যা। তাহলে প্রিন্ট এফ করে বলবে যে সংখ্যাটা, সংখ্যাটা মানে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে পার্সেন্ট ডি, যে পার্সেন্ট ডিটা আপনি দিয়েছেন ইজ এ জোড় সংখ্যা, ইজ এ জোড় সংখ্যা। আর এটাকে যদি আমরা ইংলিশে বলতে চাই, তোমাদেরকে জানতে হবে জোড় সংখ্যার ইংলিশ হচ্ছে ইভেন নাম্বার। ইভেন, ইভেন মানে জোড় সংখ্যা। আর বেজোড় যেটাকে আমরা বলি বাংলাতে, সেই বেজোড় মানে হচ্ছে অড। অড, অড মানে বেজোড়, ইভেন মানে হচ্ছে জোড়। তাহলে আমরা যদি সুন্দর মতো ইংলিশেই কথা বলতে চাই, তাহলে বলতে হবে যে সংখ্যাটা মানে যে পূর্ণ সংখ্যাটা আছে, সেই পার্সেন্ট ডি বা পূর্ণ সংখ্যাটা হচ্ছে কি একটা, কথা বলো কি, জোড় সংখ্যা। জোড় সংখ্যা মানে ইভেন নাম্বার। জোড় সংখ্যা মানে হচ্ছে কি, ইভেন নাম্বার। জোড় সংখ্যা মানে কি, ইভেন নাম্বার। তাহলে এই যে ইভেন নাম্বারটা হইলো, এই যে ইভেন নাম্বারটা হইলো, সেটা আসলে কার মান, এক্স এর মান। সেটা আসলে কার মান, এক্স এর মান। শেষ, লাইনটাকে শেষ করে দিই। এইবার যদি এইটা না হয়, তাহলে সেটাকে বিজোড় হয়ে যাবে না? তাহলে আমরা যেটা করতে পারি, এলস দিয়েও বলতে পারি। দেখো এটা আমরা দুই ভাবে সলভ করতে পারি। দুইটা ইফ এর মাধ্যমে করতে পারি, দুইটা ইফ এর মাধ্যমে এই প্রোগ্রামটা করতে পারবো। আবার ইফ এলস এর মাধ্যমেও করতে পারবো, ইফ এলস এর মাধ্যমেও করতে পারবো। দুই ভাবে এই একটা প্রোগ্রাম আমরা সলভ করতে পারবো। এবং আরো সামনে তোমাদেরকে দেখাবো যে একটা প্রোগ্রাম কিভাবে 5-6টা নিয়মে 5-6 ভাবে সলভ করা যায়। আপাতত যেহেতু আমরা এই টপিকটা আজকেই শুরু করলাম, আপাতত শেখাবো দুইটা নিয়ম। আস্তে আস্তে যখন তোমরা দুইটা নিয়ম বুঝে যাবা, আরো নিয়মগুলো আমি একে একে তোমাদেরকে বুঝিয়ে দিব।
আসলে দুইটা নিয়মে আমরা সলভ করি। প্রথমে ইফ এবং ইফ নিয়মে করি। তো ইফ এবং ইফ নিয়মে যদি করতে চাই, ইফ মানে যদি, যদি একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষের মানটা 0 হয়, তাহলে সে প্রিন্ট এফ করে দেখাবে ওই সংখ্যাটা একটা জোড় সংখ্যা বা ইভেন নাম্বার। আর যদি ওই সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষের মানটা 1 সমান হয়, তাহলে কম্পিউটার সেটাকে আর জোড় সংখ্যা বলবে না, বরং সে প্রিন্ট করে আমাদেরকে জানায় দিবে ওই পূর্ণ সংখ্যা যেটা আছে সেটা হচ্ছে একটা বিজোড় সংখ্যা, মানে পার্সেন্ট ডি ইজ আ অড নাম্বার। এবং এই যে অড নাম্বারটা, সেই অড নাম্বারটা কার ভ্যালু? ওই যে যে এক্স নামক যে সংখ্যাটা আমি নিয়েছিলাম সেই এক্স এর ভ্যালু। তাহলে এটা হচ্ছে এক্স। লাইনটাকে শেষ করে দিলাম। তাহলে এই যে কম্পিউটার শিখে গেল কখন জোড় হয় কখন বেজোড় হয়, এইবার সে কিন্তু আমাকে কি করতে পারবে? সুন্দর মতো অ্যান্সার দিতে পারবে। এবার তোমরা চাইলে রিটার্ন জিরো ইউজ করতেও পারো, নাও করতে পারো। এবার তোমরা চাইলে রিটার্ন জিরো ইউজ করতেও পারো, নাও করতে পারো। এইবার প্রোগ্রামটাকে এন্ড করে দাও। এই যে আমাদের প্রোগ্রাম সাকসেসফুলি কি হয়ে গেল? রান করে গেল। তো এই প্রোগ্রামটা তোমরা কোথায় করবা? তোমাদের যে অ্যাপ দিছি সি প্রোগ্রামিং করার জন্য, ওই অ্যাপের মধ্যে রান করবা। রান করে যখন রান করবা, প্রথমে কম্পিউটার তোমার কাছে একটা ভ্যালু চাইবে, তুমি সেই এক্স এর ভ্যালুটা হচ্ছে দিবা। দেওয়ার পরে সে এই দুইটা কন্ডিশন চেক করার মাধ্যমে দেখবে সেটা কি জোড় সংখ্যার সাথে মিলতেছে নাকি বিজোড় সংখ্যার মাধ্যমে মিলতেছে। যে জোড় সংখ্যার কন্ডিশনের সাথে মিলে যেই সংখ্যাটা দিলা 20, 20 যদি দাও তখন লেখা আসবে 20 ইজ এ ইভেন নাম্বার। যদি 21 দাও লেখা আসবে 21 ইজ এ অড নাম্বার। শেষ। এবার কথা হচ্ছে ভাইয়া, আমি যদি দুইটা ইফ এর মাধ্যমে, আগে একটা স্ক্রিনশট নাও বা নোট ডাউন করো, একটা স্ক্রিনশট নাও বা নোট ডাউন করো। এবার আমি তোমাদের এলস দিয়ে করলে কি হইতো সেটা বলে দিব। যে তুমি যদি ইফ, দুইটা ইফ এর মাধ্যমে এটা সলভ না করে ইফ এলস এর মাধ্যমে সলভ করতে চাও, তাহলে কি হবে দেখায় দিব। আগে এটা নোট ডাউন করে ফেলো খাতায়, ভিডিওটা পজ করে। তো যে এলস এর মাধ্যমে সলভ করতে চাইতা, ইফ এলস এর মাধ্যমে সলভ করতে চাইতা, সবকিছু সেম থাকতো, জাস্ট এই একটা ইফ মুছে যাইতো, এইখানে থাকতো হচ্ছে এলস। শেষ। আর কিচ্ছু করতে হইতো না। এলস এর পাশে তোমার কোনো কন্ডিশনও লিখতে হইতো না। এলস এর পাশে তোমাকে কোনো কন্ডিশনও লিখতে হইতো না। সিম্পলি যদি সি প্রোগ্রামিং এ এসে দেখতো যে দেখো ওই সংখ্যাটা কি 2 দ্বারা ভাগ দিলে ভাগশেষ 0 হয়, হ্যাঁ 0 হইছে, তাইলে সেটা ইভেন নাম্বার। অন্যথায় যদি জোড় সংখ্যা না হয় সেটা কি বিজোড় সংখ্যা, তাহলে সে আর তাইলে যদি দেখে এই লুপের মধ্যে এসে বা স্টেটমেন্টের মধ্যে এসে যে 2 দ্বারা ভাগ দেওয়ার পরে ভাগশেষটা 0 হচ্ছে না, তাহলে সে আর এটাকে প্রিন্ট করবে না, বরং সে ডিরেক্ট এটা প্রিন্ট করে দিবে যেহেতু এটা জোড় সংখ্যা না বরং এটা বেজোড় সংখ্যা। তাহলে ইফ ইফ দিয়ে করলে দুইটা জিনিসের জন্য দুইটা কন্ডিশন লিখতে হয়, আর ইফ এলস দিয়ে করলে একটা কন্ডিশন লিখে বাকিটা এলস এর মাধ্যমে করলেই হয়ে যায়। আরেকটা প্রোগ্রামিং করব, সেটা করলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো এইটাও খাতায় তুলো, দুই দুই ভাবে কিন্তু দেখানো শেষ। একটা ইফ ইফ এর মাধ্যমে, একটা ইফ এলস এর মাধ্যমে। দেখো বুঝতেছো কিনা, না বুঝলে আমাকে বলবা। ওকে। তো এইবার আমরা যদি এই কোডটা বুঝে থাকো, আমাদের দ্বিতীয় কোডে চলে যাব আজকের। তো আজকের আমাদের যে দ্বিতীয় কোড, সেই কোডটা হচ্ছে একটা সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক, পজিটিভ নাকি নেগেটিভ, সেটা বের করার জন্য সি প্রোগ্রাম। তাহলে আমাদের দ্বিতীয় কোশ্চেন, ধনাত্মক স্ল্যাশ ঋণাত্মক সংখ্যা বের করার বের করার সি প্রোগ্রাম। ধনাত্মক নাকি ঋণাত্মক একটা সংখ্যা দেয়া থাকবে, সেটা কি পজিটিভ নাম্বার নাকি নেগেটিভ নাম্বার, ধনাত্মক নাকি ঋণাত্মক, সেটা বের করার জন্য আমাদের কি করতে হবে? সি প্রোগ্রাম করতে হবে। তা আগে আসো বেসিক, কোনো কথা নেই, আগে আমরা বেসিক শিখবো, তারপরে আমরা কোডিং করব। যে এই কোডটার বেসিকটা কি, প্রত্যেকটা কোডের ক্ষেত্রে বেসিক শিখাবো, তারপরে কোড করব। বেসিক না শিখে কোনো কোড নাই। তো এটার জন্য আমাদের যে বেসিকটা লাগবে, এই পাশে আমি লিখতেছি, দেখো। তো আমাদেরকে বুঝতে হবে ধনাত্মক মানে পজিটিভ নাম্বার আর ঋণাত্মক মানে হচ্ছে কি নেগেটিভ নাম্বার। তো একটা সংখ্যা কখন পজিটিভ হয় কখন ধনাত্মক হয় সেটা জানি। আমরা জানি পজিটিভ সংখ্যা মানে 0 থেকে বড়। তাহলে একটা সংখ্যা যদি এক্স হয়, এক্স এর মান যদি 0 থেকে বড় হয়, অর্থাৎ 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত হয়,
তখন এই সংখ্যাগুলাকে 1 2 3 4 500 1000 1 লাখ 1 কোটি 1 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ইনফিনিটি পর্যন্ত প্রত্যেকটা সংখ্যাকে আমরা বলি কি পজিটিভ নাম্বার। প্রত্যেকটা সংখ্যাকে আমরা বলি কি পজিটিভ নাম্বার। আচ্ছা, এইবার নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে কি হবে? আসলে এবার নেগেটিভ নাম্বারের বেসিকটা দেখি। নেগেটিভ নাম্বারের বেসিকটা দেখি। তো নেগেটিভ নাম্বারের বেসিক যেটা সেটা আমরা জানি যে কোন একটা সংখ্যা এক্স এর মান যদি শূন্যের থেকে ছোট হয়, অর্থাৎ সেটা যদি -1 থেকে মাইনাস ইনফিনিটির মধ্যে থাকে, -1 -500 -1 লাখ -1 কোটি, সেক্ষেত্রে সেটাকে আমরা বলি নেগেটিভ। আর যদি আমাদের একটা সংখ্যার মান 0 হয়, তাহলে সেই ক্ষেত্রে কন্ডিশনটা হবে এক্স এর মানটা 0 ইকুয়াল। কারণ 0 কে কিন্তু পজিটিভ নাম্বার নেগেটিভ নাম্বার কোনোটাই বলা হয় না। 0 কিন্তু পজিটিভ নাম্বারও না নেগেটিভ নাম্বারও না। তাহলে একটা সংখ্যার মান 0 হইলে সেটা কেবলমাত্র 0, 0 থেকে বড় হইলে পজিটিভ, 0 থেকে ছোট হইলে নেগেটিভ। এই হচ্ছে বেসিক। আগে দেখো বেসিক বুঝছো কিনা, তাহলে আমরা কোডিং শুরু করব। তো আসেন শুরু করি। তো এই কোডটা যদি আমরা করতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, এই কোডটা অনেক ভাবে করতে পারি ভাইয়া। এই কোডটা অনেক ভাবে করতে পারবো। এই কোডটা আমি তোমাকে 5 রকম ভাবে করে দেখাইতে পারবো। তোমাদেরকে আমি 3 রকম ভাবে আপাতত করে দেখাই, যেটা তোমরা নতুন শিখতেছো। তো 1 নম্বরে আমি এটা 3টা ইফ ইউজ করে করতে পারবো। 3টা ইফ ইউজ করে করতে পারবো। 2 নম্বরে এটা আমি 2টা ইফ এবং একটা এলস ইউজ করে করতে পারবো। এবং 3 নম্বরে আমি এটা ইফ, এলস ইফ এবং এলস এইটা ইউজ করেও করতে পারবো। ইফ মানে যদি, 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 এলস মানে হচ্ছে অন্যথায়। এই ইফ মানে হচ্ছে যদি, এই এলস ইফ মানে হচ্ছে অথবা, আর এই এলস মানে হচ্ছে অন্যথায়। অর্থাৎ বিষয়টা কি, এই যে লাস্টেরটা একটু বুঝাই, লাস্টেরটা নতুন। সেটা হচ্ছে ইফ এলস ইফ এলস। ধরো বিষয়টা এরকম, যদি রাজু স্কুলে যায় তাইলে আমি স্কুলে যাব। এলস ইফ মিনা স্কুলে যায় তাইলে আমি স্কুলে যাব। এলস আমি স্কুলেই যাব না। অর্থাৎ যখন 3টা ডিফারেন্ট ডিফারেন্ট কন্ডিশন নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, তখন আমরা চাইলে প্রথম কন্ডিশনটাকে ইফ, দ্বিতীয় কন্ডিশনটাকে এলস ইফ এবং লাস্টের কন্ডিশনটাকে এলস হিসাবে চিন্তা করতে পারবো। ইফ এটা হয় তাইলে এইটা হবে। এলস ইফ দ্বিতীয় একটা কাজ যদি হয় তাহলে এটা হবে। প্রথমটাও যদি না হয়, দ্বিতীয়টা যদি না হয়, মানে ইফও যদি না হয়, এলস ইফও যদি না হয়, তাহলে এলস এই কাজটা হবে। এই 3টা ভাবে এই কোডটা করা যায়। ইফ 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 দিয়ে করতে পারবা, ইফ ইফ এলস দিয়ে করতে পারবা, ইফ এলস ইফ এলস দিয়ে করতে পারবা। খুবই সিম্পল। 3 ভাবেই করে দেখাবো। 3 ভাবেই তোমরা রান করবা কোডটা আজকে বাসায়। তো আসো শুরু করি। 3 ভাবেই ভাইয়া দেখাবো, যাতে তোমরা একদম কোডিং এ বস হয়ে যাও। কোডিং এ তোমরা যাতে বস হয়ে যাও। তো সি প্রোগ্রামিং করতে গেলে প্রথমে আমাদেরকে একটা লাইব্রেরি ফাংশন ডিক্লেয়ার করতে হবে বা একটা হেডার ফাইল লাগবে। সেটা হচ্ছে আমাদের খুবই পরিচিত হ্যাশ ইনক্লুড স্টেডিও ডট এইচ। তো হেডার ফাইলটা আমরা ইনক্লুড করলাম। এই হেডার ফাইল ইনক্লুড করলে কি হয়, আমরা 2টা ফাংশন ইউজ করতে পারি, একটা প্রিন্টএফ একটা স্ক্যানএফ। প্রিন্টএফ এর মাধ্যমে কম্পিউটার আমাদের কাছ থেকে কোনো কিছু জানতে চায়, স্ক্যানএফ এর মাধ্যমে আমরা কম্পিউটারকে কোনো কিছু জানাই। দ্যাটস ইট। তো আসো আমরা শুরু করি। একটা মেইন ফাংশন ডিক্লেয়ার করতে হবে। একটা মেইন ফাংশন আমি ডিক্লেয়ার করে দিলাম। এবার আমাদের সি প্রোগ্রামিংটা শুরু হবে। এবার আমাদের সি প্রোগ্রামিংটা শুরু হবে। একটা সংখ্যা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। সেটা হবে একটা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। এই জন্য আমরা বললাম ইন্টিজার এক্স, অর্থাৎ যেই এক্স নামক সংখ্যাটা নিয়ে আমরা কাজ করতেছি, সেই সংখ্যাটা একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে ইন্টিজার। ইন্টিজারকে সংক্ষেপে ইন্ট নামে ডাকা হয় বা ইন্ট নামে কি বলা হয়, মানে ইন্ট দ্বারা প্রকাশ করা হয়, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, তো প্রথমে কম্পিউটার আমার কাছ থেকে সংখ্যাটার মান জানতে চাবে। কম্পিউটার যদি আমার কাছ থেকে জানতে চায়, সে আমাকে প্রিন্টএফ এর মাধ্যমে জানতে চাবে, বলবে আমাকে সংখ্যাটি দিন বা এন্টার দা ভ্যালু। তবে এবার বাংলায় করি, আগে তো ইংলিশে করছিলাম। যে আমাকে আমাকে সংখ্যা দাও, আমাকে সংখ্যা দাও বা আমাকে সংখ্যাটি দাও। তো এইটা প্রিন্টএফ এর মাধ্যমে কম্পিউটার আমার কাছ থেকে জেনে নিল। এটা প্রিন্টএফ এর মাধ্যমে কম্পিউটার
আমার কাছ থেকে জেনে নিল বা জানতে চাইলো। এখন আমার কাজ কম্পিউটারকে জানানো। আমার কাজ যদি কম্পিউটারে জানানো হয়, আমি স্ক্যানএফ এর মাধ্যমে তাকে মানটা দিব। কিসের মান দিব? একটা পূর্ণ সংখ্যার মান দিব। এই যে পূর্ণ সংখ্যার মানটা আমি দিলাম, ভালো করে পয়েন্ট টু বি নোটেড। এই যে পূর্ণ সংখ্যার মানটা আমি দিলাম, এই পূর্ণ সংখ্যার মানটা কার মান? এই পূর্ণ সংখ্যার মানটা হচ্ছে এক্স এর মান। এক্স এর মান, তাহলে এক্স এর যেই মানটা কম্পিউটার আমার কাছে জানতে চাইলো, সেটা প্রিন্টএফ এর মাধ্যমে জানতে চাওয়ার পরে স্ক্যানএফ এর মাধ্যমে আমি তাকে জানিয়ে দিলাম। তাহলে কম্পিউটারটা কিন্তু কি হইলো, আমার থেকে মানটা নিয়ে নিল। এইবার তাকে আমাকে শিখাইতে হবে যে কখন সংখ্যা ধনাত্মক হয়, কখন ঋণাত্মক হয়, আর কখন জিরো হয়। তো আসো শিখাই, ইফ এর মাধ্যমে শিখাই। আচ্ছা, তো ইফ এর মাধ্যমে শিখাই। যদি ইফ এক্স এর মানটা জিরোর থেকে ছোট হয়, ইফ এক্স এর মানটা জিরোর থেকে ছোট হয়, তো যদি ইফ এর মান দেখো এক্স এর মান যদি জিরোর থেকে ছোট হয়, তো কম্পিউটার আমাকে কি বলবে? কম্পিউটার আমাকে বলবে যে সংখ্যাটা তুমি দিয়েছো সেটা একটা নেগেটিভ নাম্বার। প্রিন্টএফ করে সে আমাকে জানিয়ে দিবে সংখ্যাটি নেগেটিভ। দেখো সংখ্যাটি দাও, তাহলে যে সংখ্যাটা তুমি দিছো বলবে ইট ইজ নেগেটিভ। ইট ইজ নেগেটিভ। তুমি তোমার মতো বলতে পারবা ইট ইজ এ নেগেটিভ নাম্বার, বা সংখ্যাটি হচ্ছে একটি ঋণাত্মক সংখ্যা। ইংলিশে বললেও হবে, বাংলায় বললেও হবে। তাহলে এক্স এর মানটা যদি জিরো থেকে ছোট হয়, তাহলে এটা অবশ্যই ঋণাত্মক বা নেগেটিভ। প্রিন্টএফ এর মধ্যে বলে দিবা ইটস নেগেটিভ, ইটস নেগেটিভ। ঠিক আছে, ইটস নেগেটিভ বলে দিলা। তাহলে এই যে ইটস নেগেটিভ বলে দিলা, এটা কার মান ছিল? এটা এক্স এর মান ছিল। এই যে এক্স এর মান, এটা কার মান ছিল? এক্স এর মান ছিল। ওকে, ডান। এইবার আসো আরেকটা ইফ দেই। এবার আরেকটা ইফ দিয়ে এখন কাটটা করবা বলো? ধনাত্মকেরটা তো করলা, এবার ঋণাত্মকের না, ঋণাত্মকেরটা করছো, এবার ধনাত্মকেরটা করো। এবার ইফ এর মানটা যদি, এক্স এর মানটা যদি শূন্য থেকে বড় হয়, শূন্য থেকে বড় হইলে সে কি প্রিন্ট করবে? সে প্রিন্ট করবে শূন্য থেকে বড় হইলে এটা ধনাত্মক, মানে হচ্ছে ইটস পজিটিভ। ইটস পজিটিভ, ইটস পজিটিভ। এবং এটা কার মান? এটা হচ্ছে এক্স এর মান। আরেকটা কন্ডিশন কিন্তু আছে, সেটা হচ্ছে যদি এক্স এর মানটা শূন্য এর সমান হয়। দুইটা ইকুয়াল দিতে হবে। দুইটা ইকুয়াল মানে সি প্রোগ্রামিং এ সমান। সি প্রোগ্রামিং এ দুইটা ইকুয়াল দেওয়া মানে সমান। ঠিক আছে, অপারেটর নামে একটা লেকচার আছে, লেকচারটা শাইন করছে, বাকিরা শীট থেকে করে নিবা। ওকে, ইফ এর মানটা যদি, দেখো এক্স এর মান যদি শূন্যের সমান হয়, তাইলে সে প্রিন্ট করবে, কথা হচ্ছে ভাইয়া কি প্রিন্ট করবে? প্রিন্ট করবে যে ইটস জিরো। ইটস জিরো, জিরো বাদে সে অন্য কিছুই না, সে একটা জিরো। তো জিরোটা কার মান? জিরোটা হচ্ছে এক্স এর মান। এই যে কোড তোমার শেষ। তুমি চাইলে একটা রিটার্ন জিরো ইউজ করতে পারো, রিটার্ন জিরো ইউজ না করলেও খুব একটা ক্ষতি হবে না। এবং তুমি যেই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কোডটা শুরু করছিলে, সেই সেকেন্ড ব্র্যাকেটটা তোমাকে ক্লোজ করতে হবে। এই কোডটা রান করে দেখো। তুমি একটা সংখ্যা দিয়ে দেখো 20। তো 20 কি? 20 অবশ্যই জিরোর থেকে বড়। তাইলে তুমি কোডটা রান করার পরে দেখবা লেখা আসবে ইটস পজিটিভ, লেখা আসবে ইটস পজিটিভ। তাইলে এই কোডটা তুমি যখন রান করবা, রান করলে প্রথমে তোমার কাছে একটা সংখ্যা জানতে চাবে, আমাকে একটি সংখ্যাটি দাও। তুমি সেই সংখ্যাটি দিবা, দেওয়ার পরে সে দেখবে আচ্ছা 20। 20 কার মান? এক্স এর মান হচ্ছে 20। তাহলে 20 কি জিরোর থেকে বড়? হ্যাঁ, জিরোর থেকে বড়। তাহলে এক্স এর মানটা জিরোর থেকে বড়। তাহলে এক্স এর মান যদি জিরোর থেকে বড় হয়, তাহলে প্রিন্ট করবে কি? ইটস পজিটিভ। এবার তুমি যে অন্য সংখ্যা দাও, ধরো যে -15 দিলা, সেই ক্ষেত্রে প্রিন্ট করবে হচ্ছে ইটস নেগেটিভ। আর তুমি যদি জিরো দাও, তাহলে লেখা আসবে ইটস জিরো। এইবার কথা হচ্ছে ভাইয়া, আমি যদি তিনটে ইফ এর মাধ্যমে না করে অন্যভাবে করতে চাইতাম, সেটা কিভাবে হইতো? দেখো, তুমি যে দুইটা ইফ এবং এইখানে যদি এলস দিতে চাইতা, এখানে যে এলস দিতে চাইতা, আমি বলছি যে দুইটা ইফ দিয়ে লাস্টে যে এলস দাও, সেই ক্ষেত্রে আর কন্ডিশন দেয়া লাগে না। কেন দেয়া লাগে না আমি বলি। কারণ প্রথমে যদি এক্স এর মানটা জিরো থেকে ছোট হয়, তাইলে সে নেগেটিভ। যদি এক্স এর মানটা জিরো থেকে বড় হয়, তাহলে পজিটিভ। নেগেটিভও চলে গেল, পজিটিভও চলে গেল, বাকি থাকলো কি? অন্যথায় কি হবে? অন্যথায় জিরো হবে। তাহলে সেই ক্ষেত্রে আর কন্ডিশন দেওয়ার কোনো দরকার নাই। আগে একটা প্রসেস দেখাইছি, এটা হচ্ছে 2 নাম্বার প্রসেস, যে ইফ ইফ এবং এলস এর মাধ্যমে করা। একটু আগেরটা করছি ইফ ইফ ইফ, এই তিনটা ইফ দিয়ে সলভ করছি। আর এখন একটা কি দিয়ে করলাম? ইফ ইফ এবং হচ্ছে এলস। তাহলে দুইটাই নোট ডাউন করে ফেলো যে কিভাবে। এবার আরেকটা প্রসেসে দেখাবো, সেটা হচ্ছে ইফ এলস ইফ এবং এলস। এটা উঠানো হইলে আমাকে বলো। তৃতীয় প্রসেসটা দেখাচ্ছি।
ভাবেই কোডটা রান করে দেখবা। আচ্ছা, তো তৃতীয় ক্ষেত্রে যেটা হয়তো, ইফ থাকতো, এইখানে থাকতো হচ্ছে এলস ইফ, আর এখানে থাকতো হচ্ছে এলস। এই ক্ষেত্রেও কোডটা ঠিক এরকমই থাকতো, কারণ ইফ যদি এইটা হয় তাইলে সেইটা হবে নেগেটিভ, অন্যথায় সে দেখো, অথবা সেটা হবে হচ্ছে পজিটিভ, আর এটাও যদি না হয়, অথবাও যদি না হয়, অন্যথায় সেটা কি নেগেটিভও না পজিটিভও না, তাহলে শূন্য। তাহলে এইখানে কিন্তু কন্ডিশন লেখা লাগবে না, এখানে কিন্তু কন্ডিশন লেখা লাগবে না। তাহলে একটা সিম্পল বেসিক তোমাদেরকে আমি এই পাশে বলে দেই, যে তোমরা ইফ 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 তিনটা ইফ দিয়ে করো, তাহলে তিনটা কন্ডিশন থাকবে, তাহলে তিনটা কন্ডিশন থাকবে। কিন্তু তোমরা যদি তিনটা ইফ ইফ না দিয়ে করে একটা এলস নিয়ে আসো, সেই ক্ষেত্রে কন্ডিশন থাকবে হচ্ছে দুইটা। সেই ক্ষেত্রে কন্ডিশন থাকবে দুইটা, কারণ এলস যেটা আছে ওই এলস এর ক্ষেত্রে কোনো কন্ডিশন দেওয়া লাগে না। এই যে তিনটা কন্ডিশন থেকে একটা কন্ডিশন কমে যায়, কন্ডিশন হয়ে যায় হচ্ছে দুইটা। সেটাই দেখো, রান করে দেখবা, কোড 100% রান হবে। ভাবেই কোড রান করবা। আচ্ছা, এইবার আমরা জোস একটা প্রোগ্রাম করব, এটা যদি বুঝে থাকো ভালো মতো, সেটা হচ্ছে লিপিয়ার। খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। তো আসো আমরা পরের কোডে চলে চলে যাই, এটা যদি তোমাদের উঠানো হয়ে থাকে। আচ্ছা, দেখো সবাই বুঝতেছো কিনা, আই হোপ কোনো প্রবলেম নাই। ওকে, তো এইবার আমরা কোড করব হচ্ছে একটা বছর লিপিয়ার কিনা। লিপিয়ার মানে অধিবর্ষ। তাহলে একটি বছর অধিবর্ষ, একটি বছর অধিবর্ষ কিংবা লিপ ইয়ার কিনা যাচাই। লিপ ইয়ার কিনা যাচাই। আচ্ছা, তাহলে একটা বছর অধিবর্ষ বা লিপ ইয়ার কিনা যাচাই। তার আগে বেসিক জানতে হবে, তার আগে আমাদেরকে বেসিক জানতে হবে। বেসিক না জানলে তুমি লিপ ইয়ারের কোড ভুলভাল করে ফেলবা। আগে আসে হচ্ছে বেসিক, লিপ ইয়ারের বেসিক। তো ছোটবেলায় শিখানো হয় একটা বছরকে যদি 4 দ্বারা ভাগ দিলে ভাগফলটা শূন্য আসে, তাইলে লিপ ইয়ার। একটা বছরকে 4 দ্বারা ভাগ দিলে যদি ভাগফলটা শূন্য আসে, তাইলেই সেটা লিপ ইয়ার। বাট এই কনসেপ্টটা সম্পূর্ণরূপে ভুল, এই কনসেপ্টটা সম্পূর্ণরূপে ভুল। তবে কিছু কিছু সালের ক্ষেত্রে এটা মিলে যাবে। যেমন আমরা জানি 2000, তারপর 4 বছর পর মানে 2004, 2008, তারপর হচ্ছে 2012, 2016, 2020, 2024, এই প্রত্যেকটা বছর লিপ ইয়ার। তো দেখো একটা বছরকে আমি যদি 4 দ্বারা ভাগ দেই, 4 দিয়ে 2000-কে যদি আমি ভাগ দেই, 4 × 500 ইকুয়াল হচ্ছে 2000। তাহলে এই যে আমার, দেখো ভাগ, দেখো 4 দিয়ে 500 করলাম, আচ্ছা ভাগফল না ভাগশেষ, ভাগশেষ, ভাগশেষ শূন্য হতে হবে, ভাগফল না ভাগশেষ। পয়েন্ট টু বি নোটেড। এইটাকে আমরা বলি ভাগফল, এইটাকে আমরা বলি ভাগশেষ। ক্রস দিছি মানে হচ্ছে শূন্য। তাহলে ভাগশেষটা যদি শূন্য হয়, ভাগশেষটা যদি শূন্য হয় তাহলে লিপ ইয়ার। বাট এই কনসেপ্টটা ভুল। কিছু কিছু বছরের ক্ষেত্রে এই কনসেপ্টটা মিললেও সকল বছরের ক্ষেত্রে মিলবে না। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই, সেটা হচ্ছে এক্সাম্পল হিসাবে তুমি 1900 সাল নাও। কত সাল নিবা? 1900। তো 1900 সালকে তুমি 4 দিয়ে যদি ভাগ দাও, মজার বিষয় দেখো, প্রথমে দেখো 4 × 4 = 16, থাকে হচ্ছে 30। তো 30 যদি থাকে, তো আমরা জানি 4 × 7 = 28, 2, তারপর আরেকটা শূন্য, 4 × 5 = 20। তাহলে দেখছো ভাগশেষটা কত আসছে? শূন্য। তাহলে যেহেতু 1900-কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষটা শূন্য আসছে, 1900-কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষটা কত আসছে? শূন্য। তাহলে এটা কি হওয়া উচিত? লিপ ইয়ার। বাট ট্রাস্ট মি, তোমরা আজকেই গুগলে যাবা,
গুগলে যে 1900 সালে যে ক্যালেন্ডার আছে, সে 1900 সালের ক্যালেন্ডার চেক দিবা, দেখবা লিপ ইয়ার হইলে ফেব্রুয়ারি মাস হওয়ার কথা হচ্ছে 29-এ, বাট এইটা 4 দিয়ে ভাগ যাওয়ার পরেও ফেব্রুয়ারি মাসটা হচ্ছে 28, 28 দিনে হইছে। 28 দিনে হইছে মানে সেটা কিন্তু কি, কথা বলো, লিপ ইয়ার নয়, অধিবর্ষ নয়। তাইলে আমরা যে বেসিকটা আসলে জানতাম, একটা বছরকে 4 দিয়ে ভাগ দিলে ভাগশেষ শূন্য আসলে সেইটাই লিপ ইয়ার বা অধিবর্ষ, এই কনসেপ্টটা টোটালি রং। সঠিক কনসেপ্টটা কি সেইটা আমাদেরকে জানতে হবে। আর সবাই কিন্তু চেক দিবা আজকে 1900 সালের ক্যালেন্ডার, গুগলে লিখবা ক্যালেন্ডার অফ, এটা লিখে সার্চ দিবা, দেখো ক্যালেন্ডার অফ দিয়ে ফেব্রুয়ারি মাস কয় দিনে চেক দিবা। তো বেসিক হচ্ছে একটা বছরকে 400 দ্বারা ভাগ দিলে যদি ভাগশেষটা শূন্য আসে তাইলে লিপ ইয়ার, নট 4 বরং 400। তাহলে 1 নাম্বার কনসেপ্ট হচ্ছে একটা বছরকে আমরা যদি 400 দিয়ে ভাগ দেই, ভাগশেষটা যদি শূন্য আসে তাইলে লিপ ইয়ার, তাইলে লিপ ইয়ার। তো আরেকটা ভাবে লিপ ইয়ার হইতে পারে, একটা বছরকে 400 দিয়ে ভাগ দিলে ভাগশেষটা শূন্য হলে সেইটা লিপ ইয়ার, একদম 100% হবেই হবে। তুমি পুরা ক্যালেন্ডার উল্টাপাল্টা করে ফেলো, ক্যালেন্ডার নিয়ে চেক করে একদম একাকার করে ফেলো, তাও দেখবা যে হবেই হবে। আরেকটা বেসিক আছে, সেটা হচ্ছে বছরটাকে যদি তুমি 4 দিয়ে ভাগ দাও এবং ভাগ দিলে যদি ভাগশেষটা শূন্য আসে, এবং এবং মানে এবং বছরটাকে 100 দিয়ে ভাগ দিলে, বছরটাকে 100 দিয়ে ভাগ দিলে যদি ভাগশেষটা শূন্য না আসে তাইলে লিপ ইয়ার। ট্রাস্ট মি, এই দুইটাই কন্ডিশন। একটা হচ্ছে বছরটাকে যদি 400 দিয়ে আমরা ভাগ দেই, ভাগশেষটা শূন্য আসলে ডিরেক্ট লিপ ইয়ার, অথবা 4 দিয়ে ভাগশেষে দিলে, 4 দিয়ে ভাগ দিলে ভাগশেষ যদি শূন্য হয় তাইলে লিপ ইয়ার না। আরেকটা কন্ডিশন চেক করতে হবে, 4 দিয়ে ভাগ দিলে ভাগশেষটা শূন্য হইতে হবে এবং 100 দিয়ে ভাগ দিলে ভাগশেষটা শূন্য হওয়া যাবে না, তাইলে লিপ ইয়ার। এইবার তুমি চেক দাও। এখন দেখো একটা কন্ডিশন দেখাই। তো আমাদের 1900 যে সালটা ছিল, এইটাকে আমরা যদি সিম্পলি 400 দ্বারা ভাগ দেই, তাহলে দেখি কি হয়। 400 দ্বারা ভাগ দিলে এটা কয়বার যাবে, 4 বার যাবে, হবে 1600। তারপরে থাকবে হচ্ছে 300, দশমিক দিয়ে আনতে হবে, তাহলে দেখো দশমিক দশমিক চলে আসছে, এটা জীবনও মিলবে না, এটা জীবনও মিলবে না। সুতরাং 400 দিয়ে 1900 কে ভাগ দিলে এইটা কোনোভাবেই ভাগশেষটা শূন্য হচ্ছে না, ভাগশেষটা শূন্য হবে না। যে শূন্য হবে না তাই সেটা লিপিয়ার না। লিপিয়ার হইতে হইলে 400 দিয়ে ভাগ দিলে ভাগশেষটা শূন্য হতে হয়। এইবার লিপিয়ার এমন একটা সালকে আমরা 400 দিয়ে ভাগ দিয়ে চেক করে দেখি, ক্রস চেক করার জন্য। ধরো আমরা জানি আমাদের সব থেকে রিসেন্ট যেই সালটা, আমাদের সব থেকে রিসেন্ট সাল কোনটা, 2024। 2024 কিন্তু লিপ ইয়ার, ওকে। 2000 সাল সেটাও লিপ ইয়ার, 2004 লিপ ইয়ার, 2008 লিপ ইয়ার। তো আসো আমরা 2000 কি ভাগ দিয়ে দেখি। 2000 কে 400 দ্বারা যদি ভাগ দিই ডিরেক্ট মিলে যাবে, 400 ইন্টু 5 মানে 2000, ঠাস করে এটা লিপ ইয়ার হয়ে যাবে, ভাগশেষটা শূন্য। তাহলে এই কন্ডিশন স্যাটিসফাই করছে, তাই সেটা লিপ ইয়ার। ওকে, ডান। এবার আসো আমরা যদি 2024 কে চেক করতে চাই, 2024 কে চেক করতে চাই, তাহলে 400 2000-এর মধ্যে যাবে 5 বার, 5 বার, বাকি থাকবে কত, বাকি থাকবে হচ্ছে 24, নাকি 400 ইন্টু 5 2000, বাকি থাকবে হচ্ছে 24। তো সেইটা দেখো এই কন্ডিশনের মধ্যে পড়তেছে না। এবার তাহলে দ্বিতীয় কন্ডিশন দিয়ে চেক করি আসো। প্রথম কন্ডিশন দিয়ে যদি না মিলে তাহলে আমাদেরকে দ্বিতীয় কন্ডিশন চেক করতে হবে। দ্বিতীয় কন্ডিশন আমাকে বলে 4 দিয়ে 2024 কে ভাগ করতে হবে, তাহলে 4 5 20, তারপর আসবে 24, 4 6 24। তাহলে একটা জিনিস দেখো, 2024 নামক সালটাকে যখন আমি 4 দিয়ে ভাগ দিলাম, আমার ভাগশেষটা শূন্য আসছে কিনা, আসছে। ভাগশেষটা কি আসছে, ভাগশেষটা শূন্য আসছে। এবার এইটা হইলেই কি আমি বলে দিব লিপ ইয়ার? না, 4 দিয়ে ভাগ দেওয়ার ক্ষেত্রে আমাকে সেকেন্ড একটা কন্ডিশন চেক করতে হবে,
100 দিয়ে ভাগ দিলে শূন্য হওয়া যাবে না। তাহলে আমরা সিমিলারলি আবার কি করব, 100 দিয়ে 2024 কে ভাগ দিব। তাহলে 100 2000 এর মধ্যে যাবে কয়বার, বা আরো ছোট করে যদি করি, দুইবার যাবে হচ্ছে 200 হবে, 2 বাকি থাকবে, 4 বাকি থাকবে। এই যে দেখো দশমিক চলে আসতেছে, দশমিক চলে আসতেছে মানে হচ্ছে ভাগশেষটা কখনো শূন্য হবে না। তাইলে 2024 কে আমি 100 দিয়ে ভাগ দেওয়ার পরে ভাগশেষ যেটা আছে সেই ভাগশেষটা কিন্তু আমি শূন্য পাইনি। তাহলে দেখো দ্বিতীয় কন্ডিশনটাকে সে স্যাটিসফাইড করছে। প্রথম কন্ডিশন এবং দ্বিতীয় কন্ডিশনের মধ্যে যেই কোনো একটাকে স্যাটিসফাইড করলেই সেটা লিপ ইয়ার। আবারও মনোযোগ দিয়ে শোনো, একটা বছর যদি 400 দিয়ে ভাগ দিলে ভাগশেষটা শূন্য আসে, ডিরেক্ট সেটা লিপ ইয়ার। আর যদি 4 দিয়ে তুমি করতে চাও, বছরটা 4 দিয়ে ভাগ দিলে যদি শূন্য আসে এবং একই সাথে 100 দিয়ে ভাগ দিলে যদি শূন্য না আসে, তাহলে সেটা লিপ ইয়ার। তাহলে এই বেসিকটা দিয়ে কিন্তু আমরা 2024 সাল একটা লিপ ইয়ার সেটা বের করতে পারলাম। 2024 সালটাকে 4 দিয়ে ভাগ দিলে সেটা বিভাজ্য হচ্ছে, ভাগশেষটা শূন্য আসতেছে, এবং 100 দিয়ে ভাগ দিলে সেটা শূন্য হচ্ছে না। এইবার আমরা সি প্রোগ্রামিংটা করব, কারণ বেসিকটা আমরা বিল্ড করে ফেলছি। এই প্রোগ্রামের জন্য যতটুকু বেসিক লাগবে পুরো বেসিকটা আমি দিয়ে দিছি। লেটস মুভ টু দা প্রোগ্রামিং পার্ট। তো আসেন প্রোগ্রাম করি। আপনারা তো সব সেই কোডার হয়ে গেছেন, ফার্স্ট ইয়ার বা আপনারা সেকেন্ড ইয়ার উঠে গেছেন এখন নাকি? ফার্স্ট ইয়ার এক্সাম যেহেতু শেষ, তো এখন থেকে আপনাদের আমি সেকেন্ড ইয়ারই বলবো। তো আসেন কোড করি। তো হ্যাশ ইনক্লুড stadio.h। ওকে, এবার একটা মেইন ফাংশন ডিক্লেয়ার করতে হবে, যে মেইন ফাংশনের পরের থেকে বডির কাজটা শুরু হবে, এবং সি প্রোগ্রামিং এ পুরো বডির কাজটা আমাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হয়, এগুলো আপনারা জানেন। আচ্ছা, এবার আমাকে কি করতে হবে, একটা বছর নিতে হবে। তো ইন্টিজার হবে সেই বছরটা, অবশ্যই একটা বছর একটা পূর্ণ সংখ্যা, বছরের মধ্যে কোনো ভগ্নাংশ থাকতে পারে না, কোনো দশমিক থাকতে পারে না। তাহলে ইন্টিজারের মধ্যে আমি কি করব, একটা বছর নিব, মানে ইয়ার নিলাম। এইবার কম্পিউটার আমার কাছে সেই বছরটা জানতে চাবে। কম্পিউটার যদি আমার কাছে বছরটা জানতে চায়, সে প্রিন্টএফ এর মাধ্যমে জানতে চাবে। প্রিন্টএফ এর মাধ্যমে সে বলবে যে বছরের মানটি আমাকে দিন, বছরের মানটি আমাকে দিন। তাহলে সে বলবে, ইংলিশেও বলতে পারি বাংলায় বলতে পারি, বাংলা ডিরেক্ট আমরা প্রিন্টএফ এর মধ্যে লিখতে পারবো বছরের মানটি আমাকে দিন, বা ইংলিশে যদি বলতে চাই এন্টার দ্য ভ্যালু অফ দ্য ইয়ার, বা আরো ইজিলিও বলা যাবে, তোমাদের মতো করে বলবা। প্রিন্টএফ এর মধ্যে তুমি যা ইচ্ছা, যেরকম ইচ্ছা, যেভাবে লিখবা, কম্পিউটার প্রোগ্রাম করার সময় প্রিন্টএফ এর ভেতরে স্টেটমেন্টটাকে ঠিক তুমি যেভাবে লিখবা ওইভাবেই সে প্রিন্ট করতে বাধ্য। তো আসেন প্রিন্ট করি। কি লিখবো আপনারাই বলেন, কি লিখবো? তো লিখবো, ধরো যে একটা বছর আমাকে দাও, তাহলে এন্টার এ ইয়ার। কি সুন্দরভাবে আমাদের কাছ থেকে একটা বছরের মান জানতে চাইলো, কি সুন্দরভাবে আমাদের কাছ থেকে একটা বছরের মান জানতে চাইলো। এবার স্ক্যানএফ এর মাধ্যমে আমরা কি করব, সেই বছরটাকে নিয়ে নিব। স্ক্যানএফ এর মাধ্যমে আমরা কি করব, সেই বছরটাকে নিয়ে নিব। তাহলে বছরটা হবে একটা পূর্ণ সংখ্যা। বছরটা কি হবে, বছরটা হবে হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। এবং এই যে পূর্ণ সংখ্যাটা সেটা কার মান, বছরের মান। এম্পারসেন্ট ইয়ার, এম্পারসেন্ট ইয়ার মানে কি, এম্পারসেন্ট মানে মান, কার মান, ইয়ার বা বছরের মান। কম্পিউটার আমার কাছ থেকে একটা বছরের মান জানতে চাইলো, স্ক্যানএফ এর মাধ্যমে আমি সেই বছরের মানটা তাকে দিয়ে দিলাম, সেই মানটা তাকে আমি দিয়ে দিলাম। ওকে, ডান। এইবার কম্পিউটারকে শিখাইতে হবে সেটা কি অধিবর্ষ হবে নাকি অধিবর্ষ হবে না, অধিবর্ষ কি হবে নাকি অধিবর্ষ হবে না। তো অনেকভাবেই এটা করা যায়, অনেকভাবেই এটা করা যায়। তো আসো আমরা শুরু করি। আমরা প্রথমে বলবো ইফ। ইফ দিয়ে আমরা কি বলবো, ইফ এর মধ্যে আমরা কন্ডিশনটা বলবো, কন্ডিশনের মাধ্যমে আমরা কম্পিউটারকে বুঝাই দিব। তো প্রথমে কম্পিউটারকে আমরা কি বলতে পারি, কি বলতে পারি বলো। কম্পিউটার মাধ্যমে আমরা বলতে পারি, যদি একটা বছরের মান 400 দিয়ে ভাগ যায় এবং ভাগশেষটা শূন্য হয়, সেটা ডিরেক্ট লিপ ইয়ার। তাহলে আমরা বলতে পারি ইফ ইয়ার
400 দ্বারা, দেখো এটাকে আরো সুন্দরভাবে বলতে পারো, 400 দ্বারা ভাগ দিলে ভাগশেষের মানটা শূন্য হয়। একটা বছরকে 400 দ্বারা ভাগ দিলে ভাগশেষটা যদি শূন্য হয়, তাইলে আমরা এখান থেকে একটা প্রিন্ট করব। তো প্রিন্ট করে বলবো এটা হচ্ছে একটা লিপ ইয়ার। তাহলে যেই পূর্ণ সংখ্যাটা আছে, মানে পার্সেন্ট ডি ইজ আ লিপ ইয়ার। লিপ ইয়ার মানে কি? অধিবর্ষ, লিপ ইয়ার। কত সুন্দরভাবে বলে দিলাম। তো এই যে লিপ ইয়ারটা আছে, সেই লিপ ইয়ারটা কার মান? ওই যে বছরটাকে আমরা বলছিলাম সেই বছরের মান, এই যে যে বছরটা আমরা নিয়েছিলাম এইটার মান। তাহলে ওকে, ওকে, তাহলে ইয়ারের মান লাইনটা শেষ করে দেই, একটা সেমিকোলন থাকবে। আচ্ছা, এবার আরেকটা কন্ডিশন আমাদের আছে না? সেটাকে আমরা চাইলে এলস ইফ এর মধ্যে বলতে পারি, বা ইফ এর মাধ্যমে বলতে পারি, অনেক ভাবেই বলতে পারি। তো ইফ এর মধ্যে গেল হচ্ছে এইটা। এবার আমরা এলস ইফ এর মধ্যে আসো বলি, এলস ইফ এর মধ্যে বলি যে ইয়ারটা যদি 4 দ্বারা ভাগ দিলে ভাগশেষের মানটা শূন্য হয়, এবং এই যে অ্যান্ড এটা মানে হচ্ছে এবং, কারণ দ্বিতীয় কন্ডিশনে কিন্তু দুইটা। সেটা হচ্ছে কি কি? 4 দ্বারা ভাগ দিলে ভাগশেষটা শূন্য হতে হবে, এবং সেটাকে 100 দ্বারা ভাগ দিলে শূন্য হওয়া যাবে না, শূন্য হওয়া যাবে না। এই যে নট ইকুয়াল, ইকুয়াল, নট ইকুয়াল, এটা হচ্ছে ইকুয়াল। আর এটা মানে হচ্ছে নট ইকুয়াল, এটা মানে হচ্ছে নট ইকুয়াল। তাহলে দেখো নট ইকুয়ালি কিন্তু লিখছি, নট ইকুয়ালি কিন্তু লিখছি। আচ্ছা, তাইলে প্রিন্ট কি হবে? তাইলেও আসলে প্রিন্ট হবে লিপিয়ার, তাইলেও প্রিন্ট হবে পার্সেন্ট ডি ইজ আ লিপ ইয়ার। এবং এটা কার মান? ওই বছরের মান। কার মান এটা? বছরের মান। আচ্ছা, যদি এই দুইটা কন্ডিশনের বাইরে অন্য কোনো কন্ডিশন থাকে, তাহলে এলস এর মধ্যে আমরা কি লিখবো? যে সেটা লিপ ইয়ার নয়। তাহলে এলস এর মধ্যে আমরা লিখবো যে প্রিন্ট এফ, যে পার্সেন্ট ডি, আর এলস এর মধ্যে কিন্তু কোনো কন্ডিশন থাকবে না, যেটা আমি আগেও বলছি। পার্সেন্ট ডি ইজ নট লিপ ইয়ার, ইজ নট লিপ ইয়ার। এবং এটা কার মান বলেন? এটা হচ্ছে ইয়ারের মান, এটা হচ্ছে আমাদের ইয়ারের মান। রিটার্ন জিরো চাইলে রিটার্ন জিরো লিখতে পারো, না চাইলে নাও লিখতে পারো। কোডটা রান দিবা, দেখবা খুব সুন্দরভাবে, খুবই সুন্দরভাবে এটা রান হয়ে যাবে। ঠিক আছে? ওকে, 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 তাহলে আজকে নোট পুরো নোট ডাউন করো। আগে দেখো এইটুকু লিখছো কিনা, আগে নোট ডাউন করো। আচ্ছা, এবার দেখো এইটুকু লিখছো কিনা। এবার এই কোডটাকে আমি চাইলে এক লাইনেও লিখতে পারতাম, এই কোডটাকে লিটারেলি আমি চাইলে এক লাইনেও লিখতে পারতাম। এই যে এইখানে যা আছে, এই পৃষ্ঠায় যা আছে, এইটা হুবহু থাকবে। বুঝো আমার কথা? এইখানে যা যা আছে সেগুলো হুবহু থাকবে। এই কোডটাকে আমি আরো ইজি করতে পারতাম। সেটা হচ্ছে এই যে এই পৃষ্ঠায় আমি যা যা লিখছি সেগুলোর পরিবর্তে আমি চাইলে এক লাইনের মধ্যে এই কোডটা করতে পারতাম, জাস্ট একটা লাইন। তো তোমরা কি শিখতে চাও যে ওই একটা লাইনের মধ্যে আসলে ভাইয়া হচ্ছে কিভাবে পুরো কোডটা করতাম? যদি শিখতে চাও তাহলে আসো দেখায়। তাহলে আমি একটু লিখে দেই, অথবা, অথবা কিভাবে আমি এই কোডটাকে আর ছোট করতে পারতাম। তো প্রথম কথা হচ্ছে প্রথম পৃষ্ঠা লিখতে হবে, প্রথম পৃষ্ঠা হুবহু সেম থাকবে। তা এই যে প্রথম পৃষ্ঠা বলতে বোঝাচ্ছে এই পাশে এইটুকু অংশ কি থাকবে? হুবহু সেম থাকবে। তাহলে প্রথম পৃষ্ঠা হুবহু সেম থাকবে। তারপর, তারপর তোমরা যেটা করবা, তো সেইটা আমি দেখাচ্ছি। তারপর তোমরা যেটা করবে একদম ইজি পিজি করবা, সেটা হচ্ছে ইফের মধ্যে লিখবা, একবারে লিখবা। তো সেটা কিভাবে লিখবা? এইভাবে বলবা, একবারে একবারে বলবা, একদম ডিরেক্ট, একদম বলে ফেলবা। তো সেটা কি? যদি একদম সুন্দরভাবে বলি, একদম মনোযোগ দিয়ে দেখবা,
মনোযোগ থাকতে হবে, মনোযোগ না থাকলে হবে না কিন্তু। যদি ইয়ারের মানটাকে 400 দ্বারা ভাগ করলে, যদি ইয়ারের মানটাকে 400 দ্বারা ভাগ করলে ভাগশেষটা, এটা কিন্তু ভাগশেষ রিমাইন্ডার, পার্সেন্টেজ ভাগশেষ রিমাইন্ডার, ভাগশেষের মানটা 0 হয়, তাহলে লিপ ইয়ার। অথবা, অথবা দেখো, এবং মানে হচ্ছে, এবং মানে হচ্ছে এইটা, আর অথবা মানে হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, এই যে এগুলা কিন্তু বেসিক সি প্রোগ্রামিং এর, এগুলা না জানলে পারবা না। তাহলে যদি এইটা হয়, অথবা দেখো এটাকে আমি এইভাবে ক্লোজ করে দেই, অথবা ইয়ারের মানটা যদি 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয়, ভাগশেষ 0 হয়, এবং এবং ইয়ারের মানটাকে 100 দ্বারা ভাগ করলে ভাগশেষটা যদি 0 না হয়, 0 না হয়, 0 না হয়, তাইলে লিপ ইয়ার। তাইলে ডিরেক্ট লিখবা প্রিন্টএফ এর মধ্যে, একবারই পুরা কাজটা করে দিছো, প্রিন্টএফ এর মধ্যে লিখবা পার্সেন্ট ডি ইজ আ লিপ ইয়ার, পার্সেন্ট ডি ইজ আ লিপ ইয়ার। এবং এটা কার মান? এটা হচ্ছে আমাদের ইয়ারের মান বা বছরের মান। এবং এলস, এলস কি হবে? এই ইফ কন্ডিশনটা যদি স্যাটিসফাই না হয়, এই ইফ কন্ডিশনটাকে যদি সে স্যাটিসফাই না করে, ডিরেক্ট সে প্রিন্টএফ এর মধ্যে লিখবে, ডিরেক্ট সে প্রিন্টএফ এর মধ্যে লিখবে, ডিরেক্ট সে প্রিন্টএফ এর মধ্যে লিখবে পার্সেন্ট ডি ইজ নট এ লিপ ইয়ার। এলস এর মধ্যে কিন্তু কখনো কোনো কন্ডিশন থাকে না। পার্সেন্ট ডি ইজ নট লিপ ইয়ার, পার্সেন্ট ডি ইজ নট লিপ ইয়ার, শেষ কোড, এক লাইনের মধ্যে খেলে দিলাম। এইভাবেই তোমরা চাইলে অ্যারিথমেটিক অপারেটর এবং এবং মানে কোনটা? অ্যান্ড, আর এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর অথবা, এটা হচ্ছে অথবা, এটা হচ্ছে অ্যান্ড, এই দুটা শিখলে তুমি এরকম অনেক কোড, অনেক বড় বড় কোডকে ছোট করে ফেলতে পারবা। এই যে এই কোডটা রান করে দেখবা, দেখবা এই কোডটাও কিন্তু ডিরেক্ট রান হবে, সুন্দর মতো লিপিয়ারের ব্যাখ্যা সে দিতে পারবে। ঠিক আছে, এই অ্যারিথমেটিক অপারেটরের মাধ্যমে দুইটা ইফ কে আমি একটা ইফ এর মাধ্যমে সলভ করে ফেললাম। ঠিক আছে, দুইটা ইফ কে আমি কি করলাম? একটা ইফ এর মাধ্যমে সলভ করে ফেললাম। এই হচ্ছে বিষয়। তো আসো আজকের আরেকটা প্রোগ্রামিং করাই, আরেকটা প্রোগ্রামিং করাই হচ্ছে আজকের ক্লাসটা আমরা শেষ করব। এইটাও খুবই ইম্পর্টেন্ট। দেখো এটা বুঝতে পারছো কিনা? দুই ভাবেই কোডটা রান করবা প্লিজ। অধিবর্ষের কোডটা খুবই ইম্পর্টেন্ট, আমি স্টার্ট দিয়ে দিলাম যে এটা হচ্ছে পরীক্ষায় আসার মতো, এই কোডটা পরীক্ষায় আসার মতো, যেগুলো যেগুলো পরীক্ষায় আসার মতো আমি কিন্তু বলে দিব। এটা পরীক্ষায় আসার মতো, দুই ভাবে করাইছি, চাইলে আরো অনেক ভাবে ভাইয়া করাইতে পারি, একটা কোড 5-6 রকম ভাবে আমি কিন্তু কোডিং করতে পারি। ওকে, সো যেই দুই ভাবে করাইলাম অন্তত পক্ষে এই দুই ভাবে শিখো, কারণ এই দুইটা তোমাদের জন্য সব থেকে ইজি হবে। এবং এই কোডটা স্টার্ট দিয়ে রাখো। এবার তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করা সি প্রোগ্রাম, সেটা আমরা করব। আচ্ছা, ওকে, তো আগে লাগবে বেসিক। তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করা সি প্রোগ্রাম, সর্বপ্রথম লাগবে হচ্ছে আমার বেসিক। তো প্রেটি সিম্পল। তো বেসিকটা তো সিম্পল, তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা কেমনে বের করব? ধরো যে প্রথমে আমরা তিনটা সংখ্যা নিব, এ, বি, সি। যদি এ এর মানটা বি এর থেকে বড় হয় এবং এ এর মানটা যদি সি এর থেকে বড় হয়, তাহলে আমরা বলবো এ হচ্ছে সব থেকে বড়, তাই না? এ হচ্ছে সব থেকে বড়। এইবার যদি বি এর মানটা এ এর থেকে বড় হয় এবং বি এর মানটা যদি সি এর থেকেও বড় হয়, তাহলে বি হচ্ছে সবার থেকে বড়। এবার এও যদি সবার থেকে বড় না হয়, বি এও যদি সবার থেকে বড় না হয়, লাস্টে যে এলস এর মধ্যে কি হবে? এলস এর মধ্যে আমরা যে দেখবো সি হচ্ছে সব থেকে বড়, কারণ এও বড় না, বিও বড় না, লাস্টে যে আমরা কি দেখবো? সি তাহলে সব থেকে বড়।
এই হচ্ছে বেসিক, আর কিছুই না। একটা সংখ্যা যদি বাকি দুইটা সংখ্যার থেকে বড় হয় তাহলে সেই বড়। এই কোডটা করতে একদমই কম টাইম লাগবে আশা করি। তাহলে হ্যাশ ইনক্লুড stadio.h। এবার আমাদেরকে একটা মেইন ফাংশন ডিক্লেয়ার করতে হবে। একটু সুন্দরভাবে লিখি। তো মেইন ফাংশন ডিক্লেয়ার আমরা করলাম। এবার আমরা তিনটা সংখ্যা নিয়ে কাজ করব। তিনটা সংখ্যা আমরা বলবো যে এ বি সি। প্রথম সংখ্যা এ, দ্বিতীয় সংখ্যা বি, তৃতীয় সংখ্যা হচ্ছে সি। তো যেই কয়টা সংখ্যা লাগবে, যেই কয়টা পূর্ণ সংখ্যা লাগবে, ইন্টিজার ইন্টের মাধ্যমে তিনটা পূর্ণ সংখ্যা হচ্ছে আমরা নিয়ে নিলাম। প্রত্যেকটা কোড রান করবা, প্রত্যেকটা কোড রান করে করে আমাকে দেখাবা যে বাসায় কোডগুলা রান করে প্র্যাকটিক্যাল নলেজ তোমরা গেইন করতেছো। 100% কোডগুলা রান করবা। তো প্রথমে আমার কাছে তিনটা সংখ্যা জানতে চাইবে, তিনটা সংখ্যা আমরা একবারে দিয়ে দিব। প্রিন্টএফ এর মাধ্যমে সে আমাকে বলবে যে তিনটি সংখ্যা দাও। বাংলায় বলবো, আসো বাংলায় বলি। তিনটি সংখ্যা দাও, তিনটি সংখ্যা দাও। আমাদের কাছ থেকে কি সুন্দরভাবে জানতে চাইলো, তিনটি সংখ্যা দাও। ওয়াও, সুন্দর না অনেক? ওয়াও, ঠিক আছে। এই যে কম্পিউটার তোমার কাছ থেকে তিনটা সংখ্যা জানতে চাইছে, তোমাকে এখন তিনটা সংখ্যা দিতে হবে স্ক্যানএফ এর মাধ্যমে। আসে স্ক্যানএফ এর মাধ্যমে তুমি তিনটা সংখ্যা দাও। তিনটা সংখ্যা যেহেতু দিবা, তিনটা পূর্ণ সংখ্যা দিবা। তাহলে একটা পূর্ণ সংখ্যা, দ্বিতীয় পূর্ণ সংখ্যা, তৃতীয় পূর্ণ সংখ্যা। এই যে তিনটা পূর্ণ সংখ্যা দিলা, প্রথমটা হচ্ছে প্রথম পূর্ণ সংখ্যার মান, এরপরে হচ্ছে দ্বিতীয় পূর্ণ সংখ্যার মান, এরপরে হচ্ছে তৃতীয় পূর্ণ সংখ্যার মান। তাহলে কি করলা, তিনটা পূর্ণ সংখ্যার মান কিন্তু দিয়ে দিলা। এইবার কম্পিউটারকে শিখাইতে হবে কে সব থেকে বড়, এই লজিকটা তোমাকে শিখাইতে হবে। আসো ইফ এলস এর মাধ্যমে করি, বা ইফ এলস এর মাধ্যমে করি, যেই কোনো ভাবেই করতে পারবা। আচ্ছা, তো ইফ এর মধ্যে আমরা প্রথমে বললাম এর মানটা যদি বি এর থেকে বড় হয়, এবং এর মানটা যদি সি এর থেকেও বড় হয়, তাইলে প্রিন্ট করবে কি, এই সব থেকে বড়। তাহলে প্রিন্ট করে দিবে যে এ হচ্ছে সব থেকে বড়। তাহলে প্রিন্ট করে দিবে %d, %d সব থেকে বড়, %d সব থেকে বড়। ইংলিশও বলতে পারতা যে %d ইজ দ্য লার্জেস্ট, %d ইজ দ্য বিগেস্ট, ইচ্ছা। %d সব থেকে বড়, %d সব থেকে বড়। এই যে %d সব থেকে বড়, এটা আসলে কার মান? এটা হচ্ছে a এর মান। এটা আসলে কার মান? এটা হচ্ছে আমাদের a এর মান। এবার আসো এলস ইফ, যদি b এর মানটা a এর থেকে বড় হয়, এবং b এর মানটা যদি c এর থেকেও বড় হয়, তা b এর মানটা a এর থেকে বড়, c এর থেকে বড়, তাহলে সে তখন কি প্রিন্ট করবে? কম্পিউটারে কি প্রিন্ট করা উচিত? কম্পিউটার প্রিন্ট করা উচিত যে %d সব থেকে বড়। কোন %d টা সব থেকে বড় সেইটাও কিন্তু তোমাকে বলতে হবে। তো সেই বড়টা হচ্ছে বি, সেই বড়টা হচ্ছে বি। তাহলে এবার যে এও বড় না হয়, বিও বড় না হয়, তো এলস এর মধ্যে তুমি কি প্রিন্ট করবা? এলস এর মধ্যে কিন্তু কোনো কন্ডিশন থাকে না। এলস এর মধ্যে তুমি প্রিন্ট করবা যে %d সব থেকে বড়। তাহলে কোন %d সব থেকে বড় রে মনারা? কোন %d সব থেকে বড়? এও না, বিও না, অন্যথায়। তো এ আর বি যদি না হয়, অন্যথায় কে বাকি থাকে? সি বাকি থাকে। কোড শেষ। চাইলে রিটার্ন 0 দিতে পারো, এটা ইচ্ছা, দিলে ভালো, গুড প্র্যাকটিস। এইবার সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করে দাও, কোড ইজ ডান। তাহলে এই কোডটার ক্ষেত্রে কি হবে? এই কোডটার ক্ষেত্রে তোমার কাছ থেকে তিনটা সংখ্যা জানতে চাইবে, তুমি স্ক্যানএফ এর মাধ্যমে তিনটা সংখ্যা দিবা। এবার তিনটা সংখ্যার মধ্যে কে বড় সেটা বের করার জন্য সে কি করবে? বের করার জন্য সে দেখবে এর মানটা কি বি এর থেকেও বড়, এর মানটা কি সি এর থেকে বড়। তাইলে এই ক্ষেত্রে তোমার কাছ থেকে প্রথমে তিনটা সংখ্যার মান জানতে চাইবে। তুমি প্রথমে 10 দিলা, 15 দিলা, 20 দিলা। তাহলে সে প্রথমে দেখবে আচ্ছা 10 কি 15 থেকে বড় না, 10 কি 20 এর থেকে বড় না, তাহলে সে কিন্তু এ কে প্রিন্ট করবে না। এবার সে দেখবে যে বি, আচ্ছা 15, 15 কি 10 এর থেকে বড়? হ্যাঁ। 15 কি 20 এর থেকে বড়? না। তাইলে কিন্তু সে বি কেও প্রিন্ট করবে না। অন্যথায় তাহলে সে প্রিন্ট করবে কাকে? 20 কে। আসলে 10, 15, 20 এর মধ্যে 20 সব থেকে বড় কিনা? হ্যাঁ, 20ই সব থেকে বড়। আবার ধরো তুমি
তিনটা মান দিলা এরকম যে 150, 90, তাহলে সে দেখবে এ কি বি এর থেকে বড়? এ মানে 100, বি মানে 50। 100 কি 50-এর থেকে বড়? হ্যাঁ, 100 তো 50-এর থেকে বড়। 100 কি 90 থেকে বড়? হ্যাঁ, 100 তো 90 থেকে বড়। প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যাটার থেকেও বড়, প্রথম সংখ্যাটা তৃতীয় সংখ্যার থেকেও বড়। প্রথম সংখ্যা যেহেতু বাকি দুইটা সংখ্যার থেকে বড়, ঠাস করে সে প্রিন্ট করে দিবে যে এ সব থেকে বড়, এ সব থেকে বড়। এই হচ্ছে কোড। এইভাবে এই কোডটাকে তোমরা রান করে দেখবা যে এইটা কি সুন্দরভাবে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা বের করে দেয়। এইবার তোমাদের যদি বলতো তিনটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা, তোমাকে যদি জাস্ট সিম্পলি বলতো তিনটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি বের করো ভাইয়া, তুমি জাস্ট চিহ্নটা পরিবর্তন করে দিতা, ম্যাথ শেষ, প্রোগ্রামিং শেষ। জাস্ট তিনটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা বের করতে বললে যা আছে হুবহু লিখতা, লেখার পরে এইখানে করতে লেস দেন, এইখানে করতে লেস দেন, এইখানে করতে লেস দেন, এখানে করতে লেস দেন, পুরা কোডটা রান হয়ে যেত। কিভাবে জানো? এ কি বি এর থেকে ছোট, এ কি সি এর থেকে ছোট, তাহলে কি হবে? পার্সেন্ট ডি সব থেকে ছোট। আচ্ছা, বি কি এর থেকে ছোট, বি কি সি এর থেকে ছোট, তাহলে পার্সেন্ট ডি সব থেকে ছোট। এবার এও যদি সব থেকে ছোট না হয়, বিও যদি সব থেকে ছোট না হয়, তাহলে সি হবে সব থেকে ছোট। ছোটর জন্য তোমরা চাইলে এইভাবে সবকিছু হুবহু সেম রেখে জাস্ট কি চেঞ্জ করবা, চিহ্নগুলোকে চেঞ্জ করে দিবা, বড় জায়গায় ছোট লিখে দিবা, একসাথে দুইটা কোড আমরা করে ফেললাম। তো এইভাবে সি প্রোগ্রামিং শিখতে হবে, প্রত্যেকটা কোড রান করে 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 দেখতে হবে যে কি আসে, কেন আসে। ওকে, তাহলে আজকের ক্লাস আমাদের এতটুকুই থাকুক। আজকের পুরা ক্লাসে সবাই থাকার জন্য ধন্যবাদ। আর প্রত্যেকে যেটা করবা, বাসায় এই কোডগুলো প্র্যাকটিস করবা। কোনো কিছু যদি বুঝতে না পারো আমাকে জানাবা, আমি অবশ্যই তোমাকে প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দিব। তো সবাইকে ধন্যবাদ, গুড নাইট।